কিভাবে অসাধারণ কামব্যাক করতে হয়, কিভাবে হাতের মুঠো থেকে একটা বেরিয়ে যাওয়া ম্যাচকে আবার নিজেদের গ্রিপে আনতে হয়, কি করে ক্রিকেটের ইতিহাসে আবার রূপকথার গল্প নতুন করে লেখা যায়, সেটা আরও একবার দেখিয়ে দিল এদিন আফগানিস্তান। ইংল্যান্ডকে এই নিয়ে টানা দুইটা আর কি আইসিসি টুর্নামেন্টকে তারা ওই জায়গায় আর কি পরাস্ত করলো। এর আগেরটা ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে, আর এবার 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক টু ব্যাক দুইটা আর কি বড় আসরে ইংল্যান্ডকে তারা মাত করে দিল। সেদিন টসে জিতেছিলেন আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি, জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুবই ব্রেভ একটা ডিসিশন ছিল এই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে জেনারেলি কেউ আগে ব্যাটিং করতে চায় না, তো সেই কাজটাই তিনি করলেন। কিন্তু আফগানিস্তানের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম পাওয়ার প্লে 10 ওভারের মধ্যেই তারা 39 রানের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। তার মধ্যে তাদের ওই সবচেয়ে বড় উইকেট ছিল রহমানুল্লাহ গুরবাজ, যিনি ওপেনিংয়ে নেমে দলকে নিয়মিতই ভরসা দেন। তিনি মাত্র 6 রান করে আউট হয়ে গেছিলেন। এরপর ওই ঠিক সেম ওভারে ওই ফিফথ বলে তুলে নিয়েছিলেন মানে জফরা আর্চার ওই মানে সেদিকুল্লাহ আতালের উইকেটটা। আর এরপর ওই পাওয়ার প্লের একদম লাস্টের আগের ওভারে ওই জফরা আর্চারই তুলে নিয়েছিলেন ওই আগের ম্যাচে 90 রান করা রহমত শাহর উইকেটটা। তো ওই মানে 10 ওভারের মধ্যেই 3টা উইকেট হারিয়ে আফগানিস্তান বেশ বেকায়দায় পড়ে গেছিল। কিন্তু এরপর ইনিংসের হালটা ধরেন তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি আর ওপেনার ইব্রাহিম জাদরান। পার্টিকুলারলি ইব্রাহিম জাদরানের কথা বলতে হবে, তিনি মানে এদিন এমন এমন কিছু শট খেলেছেন মানে যেগুলো দেখে মনে হবে আপনি মানে মানে তিনি আফগানিস্তানের প্লেয়ার নন। হতে পারে তিনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড মানে এরকম বড় কোনো ক্রিকেট খেলুড়ে দেশের কোনো প্লেয়ার। মানে এত সুন্দর এদিন আর কি তিনি ক্লাস দেখিয়েছেন, এত সুন্দরভাবে শটগুলো নেগোশিয়েট করেছেন, মানে পাওয়ার হিটিংও করেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর টাচ শটও কিছু খেলেছেন। মানে চোখ ধাঁধানো ব্যাটিং তিনি করেছেন। প্রকৃত ক্রিকেট প্রেমীরা তার ব্যাটিং দেখে এদিন চোখ ফেরাতে পারবে না। আর অপরদিকে হাশমাতুল্লাহ শাহিদি, তিনি উই উইকেটের এক পাশটা আগলে রেখেছিলেন, মানে তিনি জাস্ট ওই ইব্রাহিম জাদরানকে মানে শট খেলার সুযোগ করে দিচ্ছিলেন। তো ওই জায়গায় তাদের হাত ধরে আফগানিস্তানের স্কোরটা 100 রানের গন্ডি টপকায়। তারপর এদের হাত ধরে ওই জায়গায় আর কি মানে 50 রানের পার্টনারশিপও হয়। তারপর ওই জায়গায় 100 রানেরও পার্টনারশিপ গড়ে ওঠে এই আফগানিস্তানের ইনিংসে। তো এরপর ওই হাশমাতুল্লাহ শাহিদি ওই আদিল রাশিদকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে ওই জায়গায় বোল্ড হয়ে যান। 40টা রান তিনি তার আগে করে যান। তো তখন আফগানিস্তানের স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 140। তো এরপর 30 ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা ছিল 142 মতো। এরপর ওই পঞ্চম উইকেটে আজমাতুল্লাহ ওমরজাই আর ওই ইব্রাহিম জাদরানের মধ্যে একটা 72 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টিকুলারলি আজমাতুল্লাহ ওমরজাই তিনি কীরকম অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন সেটা তো আমরা সবাই জানি। তো এই দিন মানে সেটা আর কি কোনো অন্যথা হলো না, তিনি ওই 31 বলে 41 রানের একটা ফাইন ইনিংস ডেলিভার করেছেন। তিনটা ছক্কা তিনি মেরেছেন। পার্টিকুলারলি ইংল্যান্ডের স্পিনারদেরকে তিনি ওই জায়গায় কাউন্টার অ্যাটাক করে রান বের করে নিয়েছিলেন দ্রুত। কিন্তু 40 নম্বর ওভারে একদম লাস্ট ডেলিভারিতে জেমি ওভারটনের একটা লেংথ ডেলিভারিতে তিনি মানে শটটা ক্লিয়ার করতে গেছিলেন লং অন দিয়ে, ওই জায়গায় আর কি ফিল্ডারের হাতে তিনি জমা পড়ে যান। 41 রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আফগানিস্তানের স্কোরটা তখন হয়ে যায় 5 উইকেটে 212। এরপর ষষ্ঠ উইকেটে মানে একদম লাস্ট 10 ওভারের খেলাই তখন বাকি। এই জায়গায় মানে ক্রিজে তখন নতুন আসেন মোহাম্মদ নবী আর ওইদিকে ইব্রাহিম জাদরান। ইব্রাহিম জাদরান তার আগে নিজের ব্যক্তিগতভাবে 50 আর 100 দুটোই তুলে নিয়েছিলেন। খুব দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন এই দিন। সেঞ্চুরিটা পেয়েছিলেন সম্ভবত 106 বলে। তো যাই হোক, এরপর ওই 6th উইকেটে মানে ওই লাস্ট 10 ওভারে মানে স্লগ ওভার বা ডেথ ওভার যাই বলুন না কেন, ওইখানেই আর কি বলতে গেলে ইংল্যান্ডের বোলারদেরকে পুরো একেবারে এলোমেলো করে দিল ওই আফগানিস্তানের দুই ব্যাটার ইব্রাহিম জাদরান আর মোহাম্মদ নবী। মানে তারা দুজনেই একেবারে তুলোধনা করে দিয়েছেন ইংলিশ বোলারদেরকে। যে ইংলিশ বোলাররা প্রথম 30 বা 40 ওভার পর্যন্ত খুবই ডিসিপ্লিনারি বোলিং করেছেন, ওইখানেই আর কি বলতে গেলে তারা পুরোপুরি খেই হারিয়ে ফেললো। পার্টিকুলারলি জফরা আর্চারের কথা আমাকে বলতে হবে। তিনি প্রথম 8 ওভারে কনসিড করেছিলেন 34টা রান, নিয়েছিলেন 3 উইকেট। লাস্ট 2 ওভারে তিনি দিয়ে দিলেন একাই 30টা রান। তো ওই জায়গায় আর কি 9th ওভারে যখন আর কি তিনি বল করতে এসেছিলেন তার মানে ওই মানে আফগানিস্তানের ইনিংসের 44 নম্বর ওভারে, ওই জায়গায় তিনি ইব্রাহিম জাদরানকে 3টা 4 একটা ছক্কার বিনিময়ে কনসিড করে দিলেন 20টা রান। তো যার ফলে আফগানিস্তানের স্কোরটা 49 নম্বর ওভার শেষে চলে যায় 323-এ। তো এরপর লাস্ট ওভারটা করেন লিভিংস্টন। তো লিভিংস্টন ওই লাস্ট ওভারটা একটা দুরন্ত ওভার করলেন, মাত্র 2 রান দিলেন। ওই জায়গায় দুইটা উইকেট তিনি তুলে নিলেন এই সেট 2 ব্যাটারে। ইব্রাহিম জাদরান এদিন ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন। 177 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি এদিন নিজের দলের জন্য খেলেছেন। মানে তার থেকেও বড় কথা, তিনি শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়টা সামলে দিয়েছেন, আবার শেষের দিকে গিয়ে ইনিংসটাকে মানে খুব সুন্দর মতো ফ্লারিশও করে নিয়ে গেছেন। আর এরপর মোহাম্মদ নবীরও উইকেটটা ওই লাস্ট ওভারেই তুলে নিয়েছিলেন এই লিভিংস্টন। তো যার ফলে আর কি আফগানিস্তান 50 ওভার শেষে শেষ করে 7 উইকেটে 325 এই অবস্থায়। তো এরপর 326-এর টার্গেট চেস করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। তো ফিল সল্ট তার ওই অফ ফর্ম, তার ওই পুয়ার ফর্ম আবারও এদিন ক্যারি করলেন। শুরুটা ভালো করলেও ওই দিন মাত্র 12 রান করে তিনি আউট হয়ে যান। আজমাতুল্লাহ ওমরজাইয়ের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান বলে লাইন মিস করে। তো এরপর সেকেন্ড উইকেটের পার্টনারশিপটা খুব বেশি বড় হয়নি। জেমি স্মিথ ওই একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু মোহাম্মদ নবীর মানে তার ফার্স্ট স্পেলের প্রথম ডেলিভারিতেই তিনি একটা বড় শট খেলতে গেলেন,
তো আউটসাইডেজ হয়ে তিনি ওই জায়গায় ক্যাচ আউটের শিকার হলেন। তো 30 রানে ইংল্যান্ডের ওই জায়গায় দুইটা উইকেট চলে যায়। এরপর থার্ড উইকেটে জো রুট আর ওই অপর ওপেনার বেন ডাকেটের মধ্যে একটা 68 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত ইংল্যান্ডকে আবার ম্যাচে নতুনভাবে কামব্যাক করালো। তো এই দুজনকেই মনে হচ্ছিল তারা খুব সুন্দর একটা ছন্দ পেয়ে গেছেন, বেশ ভালো রিদমেই এগোচ্ছিল তাদের ইনিংসটা। তখন ওই জায়গায় রাশিদ খান এসে এই পার্টনারশিপটাকে ব্রেক থ্রু দেন। বেন ডাকেটের উইকেটটা তিনি ওই জায়গায় তুলে নেন, যদিও আম্পায়ার ওটাকে প্রথমে আউট দেননি, পরে আফগানিস্তান রিভিউ নিয়ে ওটাকে আর কি আউটের ডিসিশনে কনভার্ট করলো তারা। এলবিডব্লিউ হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। ওই বেন ডাকেট করেছেন 38টা রান। এরপর ফোর্থ উইকেটে ওই মানে জো রুট আর ওই ক্রিজে নতুন আসা হ্যারি ব্রুকের মধ্যে একটা 35 রানের মতো জুটি গড়ে ওঠে। কিন্তু হ্যারি ব্রুকও মানে ওই একইভাবে ফিল সল্টের মতো তিনি ইনিংসটা ভালোভাবে শুরু করলেও মানে বড় আর করতে পারছেন না। তো ওই জায়গায় তিনিও আর কি আউট হয়ে যান। তো তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 133। এরপর ক্রিজে আসেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। তো জস বাটলার আর জো রুটের মধ্যে এই জায়গায় পঞ্চম উইকেটে একটা 83 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো জো রুট এদিন খুব সুন্দর একটা ইনিংস ডেলিভার করেছেন, তিনি ওই জায়গায় আর কি নিজের 50টা তুলে নিয়েছিলেন, তারপর এদিন 100ও কমপ্লিট করেছিলেন। কিন্তু জস বাটলারের সাথে জো রুটের যখন পার্টনারশিপটা চলছিল তখন একবারও মনে হচ্ছিল না যে ইংল্যান্ড ওই জায়গা থেকে ম্যাচটা হারতে পারে। কিন্তু ওই জায়গায় সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল যখন জস বাটলারের উইকেটটা তুলে নিলেন ওই আজমাতুল্লাহ ওমরজাই। তখনও আর কি ইংল্যান্ডের স্কোর মানে জয়ের জন্য প্রয়োজন ছিল 80 বলে 110 রান। ম্যাচ তখন পুরোপুরি ইংল্যান্ডের গ্রিপেই ছিল বলা চলে। তো এরপর 38 রান করে বাটলারও ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর লিভিংস্টোন আসেন ক্রিজে, কিন্তু লিভিংস্টোনও এদিন বড় ইনিংস ডেলিভার করতে ব্যর্থ হন, তার ফলে তিনিও আউট হয়ে যান। এরপর ক্রিজে আসলেন ওই জেমি ওভারটন। এরপর জেমি ওভারটন আর ক্রিজে আগে থেকে পুরোপুরি সেট হয়ে যাওয়া জো রুটের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 50+ রানের। এই পার্টনারশিপটা বলতে গেলে ইংল্যান্ডকে আবার ম্যাচে নতুনভাবে কামব্যাক করেছিল। তখন ওই জায়গায় মানে পরপর দুটো উইকেট হারিয়ে ইংল্যান্ড একটু বেশ চাপে পড়ে গেছিল ঠিকই, কিন্তু এই মানে রুট আর ওভারটনের পার্টনারশিপটা কিন্তু ইংল্যান্ডকে আবার ম্যাচে বেশ পজিটিভ একটা জায়গায় নিয়ে গেছিল। রুট এর মধ্যে নিজের সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন। কিন্তু এরপর জো রুট ওই আজমাতুল্লাহ ওমরজাইয়ের একটা স্লোয়ার বাউন্সারে ওই জায়গায় পুরোপুরি বোকা বনে আপার কাট করতে গেলেন, যার ফলে টাইমিংটা একেবারেই ঠিক মতো হয়নি, বলের পেস কম হওয়ায়। তো উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। 120টা রান তিনি করে গেছেন। তখনও কিন্তু ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 বলে 39 রান। ক্রিজে তখন সেট ব্যাটার জেমি ওভারটন, এরপর জফরা আর্চার, আদিল রশিদের মতো ব্যাটাররাও কিন্তু তখন রয়েছেন। এরপর আমি বলবো ইংল্যান্ডের কিন্তু বেশ ভালো একটা চান্স ছিল, কারণ এর পরের উইকেটে ওই জেমি ওভারটন আর আদিল রশিদের মধ্যে একটা 22 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তখনও কিন্তু ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 বলে 17 রান। এরপর মানে যখন মনেই হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতেই যাবে খুব সহজেই, এরপর জেমি ওভারটনের উইকেটটা ওই জায়গায় তুলে নেন এই আজমাতুল্লাহ ওমরজাই। তখন ইংল্যান্ডের ওই জায়গায় মানে লাস্ট 2 ওভারে প্রয়োজন ছিল 12 বলে 16 রান। এরপর লাস্টের আগের ওভার মানে পেনাল্টিমেট ওভারটা দারুণভাবে শেষ করলেন ওই জায়গায় ফজল হক ফারুকি, দিলেন মাত্র 3 রান আর তুলে নিলেন ওই জফরা আর্চারের উইকেটটা, যার ফলে লাস্ট ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, হাতে ছিল আর মাত্র একটাই উইকেট। তখন তাদের শেষ ভরসা বলতে ছিল ওই আদিল রশিদ, কিন্তু আদিল রশিদ ওই জায়গায় একা আর তার পক্ষে সেভাবে কিছু করা সম্ভব হয়নি, যার ফলে বড় শট খেলতে গিয়ে তিনিও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। তো যার ফলে একদম এই হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস টান ম্যাচে আফগানিস্তান ইংল্যান্ডকে 8 রানে পরাজিত করে ইংল্যান্ডকে এখন বলতে গেলে অফিসিয়ালি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা পুরোপুরি নক আউট করে দিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই হাড্ডাহাড্ডি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ইব্রাহিম জাদরানের ওই 177 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটার কথা, কিংবা বলতে পারেন হাশমাতুল্লাহ শাহিদি আর ইব্রাহিম জাদরানের ওই মানে ব্যাটিং বিপর্যয় সামলে 103 রানের ওই আর কি শুরুর দিকের পার্টনারশিপটা, যেটার জন্য আফগানিস্তান ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল, কিংবা বলতে পারেন এই ইব্রাহিম জাদরান আর ওই মোহাম্মদ নবীর মধ্যে যে আর কি পার্টনারশিপটা গড়ে উঠলো 111 রানের মাত্র 55 বলে। এই যে বিস্ফোরক পার্টনারশিপটাই তো মানে আফগানিস্তানকে ওই জায়গায় মানে একটা বিশাল স্কোরে পৌঁছে দিয়েছে, যেখানে মনে হচ্ছিল তাদের স্কোরটা সম্ভবত 260 থেকে 70-এর মধ্যে শেষ হয়ে যাবে, সেটাই তারা তুলে ফেলে 325-এ গিয়ে। এটাকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা জস বাটলারের উইকেটটার কথাও বলতে পারেন আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে, কারণ তখনও কিন্তু ম্যাচটা পুরোপুরি ইংল্যান্ডের গ্রিপেই ছিল। কিংবা বলতে পারেন ওই জো রুটের উইকেটটার কথা, তখনও বলতে গেলে মানে একটা বড় পার্টনারশিপ হয়ে যাওয়ায় ম্যাচটা অলমোস্ট ইংল্যান্ডের হাতেই চলে এসেছিল। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই জেমি ওভারটনের উইকেটটা। জেমি ওভারটন আর ওই জফরা আর্চারের মধ্যে 22 রানের একটা খুব সুন্দর পার্টনারশিপ গড়ে উঠেছিল। তখন মানে জেমি ওভারটন ক্রিজে পুরোপুরি সেট, মানে তিনি একেবারে বলতে গেলে নিখুঁতভাবে বল চোখে দেখছেন। তো তখন ওই জায়গায় ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 বলে 17 রান, হাতে তখনও 3টা উইকেট। এই জায়গা থেকে ইংল্যান্ডই ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট, কিন্তু ওই জায়গায় জেমি ওভারটনের উইকেটটা যখন তুলে নেন ওই আজমাতুল্লাহ ওমরজাই, তারপরেই বলতে গেলে ইংল্যান্ডের হয়ে আর মানে প্রতিরোধ গড়ে তোলার মতো কেউই ছিলেন না। তো যার ফলে ইংল্যান্ডকে ম্যাচটা হারতে হয় 8 রানের ব্যবধানে। তো আমার কাছে সব কিছু পেরিয়ে ওই জেমি ওভারটনের উইকেটটাই হচ্ছে শেষমেশ গিয়ে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?